কিন্তু আসসালামু আলাইকুম। আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত এই যে অনলাইন মাধ্যমে যে পাঠদান কর্মসূচি, সেই পাঠদান কর্মসূচি তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই মহামারীর দিনে তো ভাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, মাস্ক ব্যবহার করে বাইরে বেরোলে, এই কামনায় করছি। আমরা আজকে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তাপগতিবিদ্যা থেকে আমরা গড়মুক্ত পথ ও অণুর ব্যাসের মধ্যে একটা রিলেশন সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা বের করব। ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় পার্ট যেটা আছে তাপগতিবিদ্যা, সেখান থেকে গড়মুক্ত পথ এবং অণুর ব্যাসের মধ্যে সম্পর্কটা নির্ণয় করব। তো আমরা গড়মুক্ত পথ কি জিনিস আমরা জানি যে অণুগুলা গ্যাসের গতিতত্ত্বে আমরা পড়েছি, জানি যে গ্যাসের অণুগুলা অনবরত ছুটাছুটি করে, এলোমেলো ছুটাছুটি করে, তাদের বেগ 0 থেকে অসীম। তারা নিউটনের গতির তৃতীয় সূত্র মেনে চলে। এরা নিজেদের মধ্যে ধাক্কা খায়, পাত্রে দেওয়ালে ধাক্কা করে, অনবরত সবগুলো গ্যাসের সব অণুগুলা এলোমেলো ছুটাছুটি করে। এই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব আমরা জানি। তো গড়মুক্ত পথ হলো যে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা ধাক্কার সংখ্যা দিয়ে ভাগ করি, অর্থাৎ গড়মুক্ত পথ যদি ল্যাম্ডা ধরি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস এবং ধাক্কার সংখ্যা এন যদি ধরি, তাহলে সেটাই হলো গড়মুক্ত পথ। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বকে ধাক্কার সংখ্যা দ্বারা ভাগ করলে গড়মুক্ত পথ পাবো আমরা। এখন আমরা সেই গড়মুক্ত পথ এবং গ্যাসের মধ্যে একটা সম্পর্ক, সেটা বের করি। ধরলাম এখানে আমরা একটা ছবি এঁকেছি। এই ধরলাম কোনো একটা পাত্রে গ্যাস আছে, পাত্রে গ্যাস আছে, সে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বিজ্ঞানী ক্লসিয়াস এই সম্পর্কটা প্রতিপাদন করেন। তো উনি এই সম্পর্কটা প্রতিপাদন করতে যায়, এই সমীকরণটা প্রতিপাদন করতে যায় অণুগুলার মধ্যে একটা অণুকে গতিশীল ধরেছেন, বাকি সমস্ত অণুকে তিনি স্থির ধরেছেন, শুধুমাত্র একটাকে গতিশীল ধরে বিবেচনা করেছেন। কি বললাম, এই সমীকরণটা প্রতিপাদন করতে যায় গড়মুক্ত পথ ও অণুর ব্যাসের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা প্রতিপাদন করতে গিয়ে তিনি একটা অণুকে গতিশীল ধরেছেন, বাকি সমস্ত গুলাকে তিনি স্থির বিবেচনা করেছেন। তো পাত্রে গ্যাস আছে, সেই পাত্রের প্রতি একক আয়তনে অণুর সংখ্যা আমরা ধরে নিলাম প্রতি একক আয়তন অণুর সংখ্যা ধরে নিলাম আমরা এন। প্রতিটি অণুর ব্যাস এ, যে অণুটা আলোচ্য অণুটার কথা বলছি, যে অণুটা গতিশীল, যে অণুটার বেগ ভি। আচ্ছা, এই আলোচ্য এই অণুটার কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে আমরা এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এনেছি। আচ্ছা, ব্যাসার্ধ এ, প্রতি একক আয়তন অণুর সংখ্যা এন, প্রতিটি অণুর ব্যাস এ, আলোচ্য অণুটার বেগ ভি। আচ্ছা, ওই আলোচ্য অণুটার কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করিয়া এ ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তের উপর আমরা একটা চোঙ এঁকেছি। চোঙ আমরা কল্পনা করে নিয়েছি, ধরে নিয়েছি, যার চোঙের দৈর্ঘ্যটা হচ্ছে ভি। তাহলে আমরা চোঙের আয়তন কত? চোঙের আয়তন হবে পাই এ স্কয়ার ভি। ব্যাসার্ধ এ, দৈর্ঘ্য ভি যদি হয়, তাহলে চোঙের আয়তন হলো পাই এ স্কয়ার ভি।
একক আয়তনে অনুসংখ্যা n, তাহলে এই আয়তনের অনুসংখ্যা কত হবে গুণ করে দেব, তাহলে পুরা চোঙের অনুসংখ্যা, সুতরাং চোঙের অনুসংখ্যা পাই a স্কয়ার vn। আবার কথাটা খেয়াল করি, লক্ষ্য করি, চোঙের ব্যাসার্ধ a, দৈর্ঘ্য v, তাহলে চোঙের আয়তন আমরা জানি, আয়তন নির্ণয় করার সূত্র পাই a স্কয়ার v। একক আয়তনে যদি অণু n সংখ্যক থাকে, একক আয়তনে n সংখ্যক অণু থাকলে এই আয়তনে তাহলে অণুটা হবে সংখ্যা কত হবে, তাহলে গুণ করে দেব, একক আয়তনের সংখ্যা n, তাহলে এই পাই a স্কয়ার v আয়তনের সংখ্যা হবে এটা পাই a স্কয়ার v এর, অর্থাৎ পুরো চোঙের অনুসংখ্যা পাইলাম। এখন এই আলোচ্য অণুটার এই চোঙের মধ্যে যে সকল অণুর কেন্দ্র থাকবে, ওই আলোচ্য ওই অণুটা 1 সেকেন্ডে ধাক্কা খাবে। এই চোঙের মধ্যে যতগুলা অণুর কেন্দ্র থাকবে, ওই অণুটা মানে আলোচ্য যেটা গতিশীল বলছি, ওই গতিশীল সেই অণুটা 1 সেকেন্ডে ধাক্কা খাবে। অর্থাৎ যতটা ধাক্কা খাবে চোঙে ততটা অণু থাকবে, ধাক্কার সংখ্যা এবং অণুর সংখ্যা সমান হবে। যতটি ধাক্কা খাবে 1 সেকেন্ডে ততটা অণু থাকবে। তার মানে ধাক্কার সংখ্যা যদি আমরা n ধরি, তাহলে আমরা লিখতে পারি n ইকুয়াল টু পাই a স্কয়ার vn। তার মানে হচ্ছে ধাক্কার সংখ্যা 1 সেকেন্ডে এবং অণু সংখ্যাটাই সমান। এখানে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম, আমরা একটা সূত্র জানি s ইকুয়াল টু vt বা s ইকুয়াল টু 1 ইনটু সুতরাং s ইকুয়াল টু v। আমরা গড়মুক্ত পদের সমীকরণের আমরা জানি ল্যামডা ইকুয়াল টু s বাই n, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু s বাই n ইকুয়াল টু s এর মান আমরা এখান থেকে বসিয়ে দিই v, আর n এর মানটা 1 নম্বর সমীকরণ থেকে যদি বসিয়ে দিই আমরা পাই a স্কয়ার vn, এই v ক্যান্সেল, সুতরাং আমরা পাচ্ছি 1 বাই পাই a স্কয়ার n। সুতরাং ল্যামডা ইকুয়াল টু 1 বাই পাই a স্কয়ার n। এটাই হচ্ছে গড়মুক্ত পদ এবং অণুর ব্যাসের মধ্যে সম্পর্ক ল্যামডা ইকুয়াল টু 1 বাই পাই a স্কয়ার n। এখন আমরা এক একটা অণুর ভর যদি m ধরি, দিয়ে আমরা লব এবং হর m দ্বারা গুণ করলাম, সুতরাং ল্যামডা ইকুয়াল টু m বাই পাই a স্কয়ার m। এখানে আমরা একটা অণুর ভর ধরেছি, m টা খেয়াল করি, একক আয়তনে অণুর সংখ্যা n, আর এক একটা অণুর ভর হচ্ছে m, আর একক আয়তনে অণুর সংখ্যা n। তাহলে আমরা লিখতে পারি mm সমান রো হলো ঘনত্ব, গ্যাসের ঘনত্ব হচ্ছে রো। ঘনত্বের সংজ্ঞা থেকে আমরা জানি যে একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু 1 বাই পাই স্কয়ার রো বা ল্যামডা অনুপাতে 1 বাই রো, মানে mm সমান আমরা বসিয়ে দিয়েছি, তাহলে গ্যাসের ঘনত্ব রো। এখান থেকে সমীকরণ থেকে আমরা বলতে পারি যে গড়মুক্ত পদ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, গড়মুক্ত পদ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। এখানে এটা ধ্রুবক, পাই ধ্রুবক, a ধ্রুবক, এবং a ধ্রুবক উঠে গেলে একটা সমানুপাতিক ল্যামডা সমানুপাতিক 1 বাই রো। এটা হচ্ছে গড়মুক্ত পদ এবং গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক, বা আমরা বলতে পারি গড়মুক্ত পদ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। আসিফ জি স্যার, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।